আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আনিস আলমগীর 1 মাস আগে বেসরকারি টিভির এক টক শোতে মন্তব্য করেন, আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুকে এবছরের 26শে নভেম্বর লকার উদ্ধার ঘটনায় কটাক্ষ করে, মানে ওই যে শেখ হাসিনার লকার উদ্ধার করে যে কয়েকশো ভরি সোনা বের করে আনলো, সেই উদ্ধার ঘটনায় কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দেন। তিনি বলেন একেবারে তেলেসমাতি কারবার, মানে লকারের ওই সোনার গয়না দেখিয়ে সম্ভবত শাওন বলেছেন এটা একটা তেলেসমাতি কারবার, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে পুলিশ উল্লেখ করছে। এবং পুলিশ বলছে রিমান্ডের আবেদনে আসামি ইমতু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লকার উদ্ধারকে এটাই সায়েন্স এটা বলে কটাক্ষ করেছেন। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং টক শোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে রাতভর আটকে রাখবার পর সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ মামলা দিয়েছে এবং আদালতে গিয়ে তার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন এই সিনিয়র সাংবাদিককে। এর আগে আনিস আলমগীর এবং অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় একটা অভিযোগ দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে, এবং সেই আইনে করা মামলার প্রেক্ষিতেই আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয় রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রাখার পর। রোববার সন্ধ্যা 7:30টার দিকে তিনি জিম থেকে ব্যায়াম করে বের হওয়ার পর ধানমন্ডি থেকে সাদা পোশাকে আনিস আলমগীরকে তুলে নিয়ে আসা হয়েছিল ডিবি কার্যালয়ে, এবং সেখান থেকেও তিনি যখন সাংবাদিকদের সঙ্গে এবং সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনে কিছুক্ষণ কথা বলতে পেরেছেন ওখানে যাওয়ার কিছুক্ষণ সময় পর্যন্ত, তখন পর্যন্ত তিনি জানিয়েছেন যে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে কথা বলে যে ডিবি প্রধান তার সঙ্গে কিছু কথা বলতে চান এবং তিনি অপেক্ষা করছেন ডিবি প্রধানের সঙ্গে আলাপ করবার জন্য। এরপর দীর্ঘ সময়, মানে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয় এবং গভীর রাতের দিকে ডিবি প্রধান জানান যে তারা কথা বলছেন এই সিনিয়র সাংবাদিকের সঙ্গে, কিন্তু অনেক প্রশ্নেরই তিনি উত্তর দিতে পারছেন না সন্তোষজনক। কাজেই আপাতত রাতভর সারা রাত ডিবি কার্যালয়েই থাকতে হবে আনিস আলমগীরকে। স্পষ্ট হয়ে উঠছিল যে ওসমান হাদি শুক্রবার গুলিবিদ্ধ হবার পর থেকে এই যে টক শোতে ওসমান হাদি সহ 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে একদল আওয়ামী বয়ান উৎপাদন করে হত্যাযোগ্য করে তুলছেন এমন একটা অভিযোগ হাজির করা হচ্ছিল আনিস আলমগীর সহ টক শোতে সক্রিয় সবাক একদল ব্যক্তির বিষয়ে, এবং নাম উল্লেখ করে রীতিমতো ফেসবুকে প্রচারণা চলছিল যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেটা মাথায় রেখে মানে এটা যে এক রকমের তুঙ্গে উঠছে সেটা আঁচ করতে পেরেই আনিস আলমগীর ডিবি কার্যালয়ে তাকে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে দুজন ইউটিউবার সহ এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠেছে যে তিনি হাদির মানে তার মানে এক রকমের উদযাপন করতে নেহারি খেয়ে আনন্দ করেছেন, সেটা একটা ভুল পোস্ট, মানে সেই ছবিটা যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাই একটা ভুল পোস্ট। তিনি হাদি সম্পর্কে কখনো কিছু বলেন নাই, তিনি হাদিকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং তিনি হাদি সম্পর্কে কোনোদিন কোনো মন্তব্য করেন নাই। কিন্তু তারপরেও আনিস আলমগীরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আজকেও যখন সাদিক কায়েম এর নেতৃত্বে ডাকসু বিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের দিকে যাওয়া হয় ওসমান হাদির হামলাকারীদের ধরার দাবিতে, তখনও তারা স্লোগান দিয়েছেন যে টক শোর সুশীলেরা হুঁশিয়ার সাবধান, রিফর্ম লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। কারণ আনিস আলমগীরদের বিষয়ে মূল অভিযোগটাই হচ্ছে এদের যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের মূল অভিযোগটাই হচ্ছে যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে এক রকমের বয়ান উৎপাদন করছেন। প্রথম আলোতে এই খবরটি দিচ্ছে যে আনিস আলমগীরকে যখন আজকে আদালতে তোলা হয়েছিল বিকাল 5:30টায়, তখন আনিস আলমগীর রিমান্ড শুনানিতে আদালতকে বলেন আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা, এবং আনিস আলমগীর বলেন
মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি, 2 যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব মানে আমার কাজ কারো কাছে নতজানু হওয়া নয়। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা। আমার ফেসবুকে সব বক্তব্য দেই, এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু। আমি ইউনূসের বাড়ি আক্রমণের কথা বলেছি, কিন্তু কোন কারণে বলেছি? 32-এ আক্রমণ, এটা প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে সেটা বলেছি। জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি। এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না, আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। এই রকম একটা কড়া বক্তব্য তিনি খোলা আদালতে দিয়েছেন এবং সাংবাদিকদের সূত্রে সে কথা বেরিয়ে এসেছে বটে, কিন্তু আদালত কিন্তু তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা শক্ত আইনে, যে আইনে এর আগেও মানে গত কয়েক মাস ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জনকে, সাবেক সচিব, বিভিন্ন জন তারা টকশোতে কথা বলেন, তারা তাদের মতামত প্রকাশ করছেন। এ কারণে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তুলে এনে এই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জেল খেটে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন জেল খেটেছেন এবং মঞ্চ 71-এর সভায় যোগ দেওয়ার সূত্রে এখনো জেলে আছেন সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সচিব আবু আলম শহীদ খান, যিনিও কিনা টকশোতে অত্যন্ত সবাক ছিলেন। আর কি মামলাটা যে দেওয়া হয়েছে আনিস আলমগীরকে, যে মামলায় রাতভর ডিবি কার্যালয়ে আটকে রাখার পর অবশেষে তাকে গ্রেফতার দেখানো হলো, সেই মামলাটি রোববার মাঝরাত পেরিয়ে যাওয়ার পর দায়ের করেছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ। তিনি এই আরিয়ান আহমেদ আনিস আলমগীর সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উস্কে দেওয়ার অভিযোগ আনেন। তিনি উত্তরা পশ্চিম থানায় মাঝরাতের পরে, মানে তখন কিন্তু অনেক ঘন্টা এরই মধ্যে পার হয়ে গেছে যে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং নিশ্চয়ই পুলিশ তখন ভাবছিল যে কোন মামলায় আনিস আলমগীরকে, যে তিনি নাকি হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে নেহারি খেয়েছেন এমন অভিযোগে, কিংবা তিনি টকশোতে আওয়ামী বয়ান উৎপাদন করছেন, এই অভিযোগটাকে মানে এই অভিযোগের ভিত্তিতে কোন মামলায় গ্রেফতার দেখাবে। পুলিশ যখন সেই মামলা খুঁজে বেড়াচ্ছে তখন থানায় গিয়ে হাজির হন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ এবং তিনি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অভিযোগ দেন। এই অভিযোগই মামলা হিসেবে নথিভুক্ত করার তথ্য দিচ্ছে পুলিশ। আনিস আলমগীর ছাড়া আরো যে 3 জনকে আসামি করেছেন এই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্য আরিয়ান আহমেদ, তারা হচ্ছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপোর্টা যিনি একজন ফ্যাশন মডেল এবং উপস্থাপক, ইমতু রাতিশ ইমতিয়াজ। এই 3 জনের সঙ্গে আনিস আলমগীরের কি সম্পর্ক, তারা কি করে এই রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বা নিষিদ্ধ সংগঠনকে উস্কে দিচ্ছিলেন, সে বিষয়ে মামলার বিবরণটিতে বলা হয়েছে। খুব গুরুত্বের সঙ্গে এই মামলার বিবরণটি মনোযোগের সঙ্গে শোনা আবশ্যক। সেই মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করে, কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশ অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে এসেছে। আসামিরা মানে আনিস আলমগীর, অভিনেত্রী শাওন, মডেল মারিয়া এবং উপস্থাপক ইমতু, তারা মিলে আগে থেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছে। তারা গত বছরের 5ই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার জন্য প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। রোববার রাত 8:30টার দিকে আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানার 11 নম্বর সেক্টরের 5 নম্বর রোডের 5 নম্বর বাসায় বসে মোবাইলে দেখতে পান। মানে রোববার রাত 8:30টার দিকে তিনি মোবাইলে বসে দেখতে পাচ্ছেন, যিনি কিনা থানায় গিয়ে অভিযোগটা দায়ের করেছেন, যে আসামিরা আনিস আলমগীর, শাওন, মারিয়া, ইমতু এরা ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করছে। তাদের বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা
অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এই হচ্ছে মামলার বিবরণ এবং এই মামলার ভিত্তিতে আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর পর যে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ, উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান 7 দিনের রিমান্ড চেয়ে যখন তিনি আবেদন করেন, তখন তিনি বলেন ওই আবেদনে যে আনিস আলমগীর 1 মাস আগে বেসরকারি টিভির এক টক শোতে মন্তব্য করেন আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুকে এবছরের 26শে নভেম্বর লকার উদ্ধার ঘটনায় কটাক্ষ করে, মানে ওই যে শেখ হাসিনার লকার উদ্ধার করে যে কয়েকশো ভরি সোনা বের করে আনলো, সেই উদ্ধার ঘটনায় কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দেন। তিনি বলেন একেবারে তেলেসমাতি কারবার, মানে লকারের ওই সোনার গয়না দেখিয়ে সম্ভবত শাওন বলেছেন এটা একটা তেলেসমাতি কারবার, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে পুলিশ উল্লেখ করছে। এবং পুলিশ বলছে রিমান্ডের আবেদনে আসামি ইমতু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লকার উদ্ধারকে এটাই সায়েন্স এটা বলে কটাক্ষ করেছেন। এছাড়াও এই 4 আসামি সহ অন্য আসামি পরস্পরের যোগসাজশে অন্যদের বিভিন্ন সময়ে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হতে বিভিন্ন প্রকার উস্কানিমূলক পোস্ট ও বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিবর্ণ করা, অন্য ব্যক্তির হত্যা প্রচেষ্টা গ্রহণ করা, মানে আমি বলছিলাম না ওসমান হাদিকে গুলি করার পর থেকে এই রবটা উঠেছে, এবং অন্য ব্যক্তিকে হত্যা, গুরুতর জখম করার ষড়যন্ত্র ও সহায়তা করার জন্য প্ররোচিত করে। পুলিশ এই যে আনিস আলমগীর যে আদালতে দাঁড়িয়ে বললেন যে আর কোনো আসামির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, যোগসূত্র নাই, তার কারণ হচ্ছে পুলিশ রিমান্ডের আবেদনে বলছেন যে আনিস আলমগীরকে ডিবি লালবাগ বিভাগ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে, সময় স্বল্পতার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই, মানে সারা রাত 8টায় গিয়ে আনিস আলমগীর ডিবি কার্যালয়ে পৌঁছেছেন, সন্ধে 7:30টায় তাকে ধানমন্ডি থেকে ধরেছে ডিবি, এরপর সারা রাতভর রেখেও সময় স্বল্পতায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। পুলিশ বলছে আসামির সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। ঘটনায় আরো কোনো আসামি জড়িত আছে কিনা তা জানার জন্য আসামিকে 7 দিনের রিমান্ড প্রয়োজন, মানে এখন আনিস আলমগীরকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান পরিচালনা করতে চান পুলিশ, সেজন্যই রিমান্ডের আবেদন করা হয়েছে এবং আদালত 5 দিনের রিমান্ড দিয়ে দিয়েছে। এখন পলাতক আসামি হিসেবে যাদেরকে উল্লেখ করা হচ্ছে তার মধ্যে অভিনেত্রী শাওন, তিনি এরই মধ্যে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলাকে এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তাহলে বাক স্বাধীনতাটা গেল কোথায়। তিনি এই তার প্রতিক্রিয়ায় বলেন যে আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নয়, দেশের সাধারণ একজন নাগরিক, আর একজন নাগরিকের জায়গা থেকে যখন আমার কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার কাছে যখন মনে হয়েছে জিনিসটা হওয়া ঠিক হয়নি, তখন সেই মতামত প্রকাশ করেছি। এবং অভিনেত্রী আরো বলেছেন যে সেই 71 থেকে কি চেয়েছি, আমরা মত প্রকাশ করতে চেয়েছি। 24 জুলাইতেও যে কথাটি বলা হয়েছিল সেটা হচ্ছে বাক স্বাধীনতা, আর এখন যদি একদম সাধারণ মত প্রকাশেই মামলা করতে হয়, মামলা করলেই যদি গ্রেফতারের ভয় থাকে, তাহলে সেই বাক স্বাধীনতা কোথায় গেল? কিন্তু নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরাও কিন্তু এই কথাটা বারবার বলছেন যে এই মত প্রকাশের সুযোগ দানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃবৃন্দকেই নাকি অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখানো হচ্ছে, কাজেই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এখন বিবিসি বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সরকার ঘনিষ্ঠ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানে সরকারের সংস্কার কমিশনের একজন বিশিষ্ট সদস্য ইফতেখারুজ্জামান, টিআইবি পরিচালক ইফতেখারুজ্জামান, এদের সঙ্গে কথা বলে এমন একটা প্রতিবেদন ছেপেছে যে সমালোচনা করা যাবে না, এই বার্তাই কি দেওয়া হলো আনিস আলমগীরের ঘটনায়। সাংবাদিকরা তো মতামত প্রকাশ করেন, মানে আনিস আলমগীরের মতো বলে বসেন যে 32 ভাঙা হয়েছে, একদিন ডক্টর ইউনূসের বাড়ি ভাঙা হবে, মানে প্রতিশোধের রাজনীতি চলবে, কিংবা তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং নির্বাচনের কথা বলে হয়তো চক্ষুশূল হয়েছেন। কিন্তু এই যে অভিনেত্রী শাওন কিংবা উপস্থাপক ইমতু, যারা কিনা লকারে শেখ হাসিনার গয়না পাওয়ার খবর দেখবার পর একে তেলেসমাতি কারবার কিংবা এটাই সায়েন্স বলবার কারণে সন্ত্রাস বিরোধী মামলায় পড়ে গেলেন, সেক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্ন ওঠে, অভিনেত্রী শাওন যে প্রশ্নটি তুলেছেন বিবিসি বাংলার সাক্ষাৎকারে, সেটাই সবচেয়ে গুরুতর প্রশ্ন, যে তাহলে বাক স্বাধীনতাটা
গেল কোথায়? সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবীতে এমন চিরন্তন সত্য সম্ভবত অনেক কম, এবং সেই কম সত্যগুলোর মধ্যে আরেকটি চরম সত্য হচ্ছে এই দেশে, এই বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে তাকে আটক করতে হবে, জেলে পাঠাতে হবে, তার উপরে জুলুম নির্যাতন নেমে আসবে। এটাও একটা চরম সত্য, এবং এই সত্যটা সম্ভবত ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী একটা মামলায় আটক দেখানো হয়েছে, এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আপনারা নিশ্চয়ই এর মধ্যে সবাই জেনে গেছেন বিষয়টি। তাকে তো শনিবার সন্ধ্যায় আটক করা হলো, তাই না? এবং 19 ঘন্টা পর, ডিবি কার্যালয়ে রাখার 19 ঘন্টা পর আদালতে তোলা হলো। যথারীতি তার হাতে হাত করা ছিল, হেলমেট পরানো ছিল, বুলেট প্রুফ ভেস্ট পরানো ছিল, যেমনটা আমাকেও পরানো হয়েছিল গত 28 আগস্ট যখন আমাকে আটক করা হয়েছিল। আমার সাথে আরো অনেককে, অধ্যাপক, মুক্তিযোদ্ধা, এবং আমরা একজন শীর্ষ সন্ত্রাসী এই দেশের এমনভাবে রাষ্ট্রের সামনে উপস্থাপন করা হচ্ছে, বুলেট প্রুফ ভেস্ট, হেলমেট পরিয়ে, হাতকড়া পরিয়ে। সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়, তাকে সেখানে আটক রেখে পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। এ ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসন আমলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন পীড়নের স্মৃতি উস্কে দেয়। সম্পাদক পরিষদ আরো বলছে, এ ধরনের চর্চা আমরা অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রত্যক্ষ করেছি। সেই সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তার ছিল নিয়মিত ঘটনা। বর্তমান ঘটনাটি সেই দুঃখজনক বাস্তবতারই পুনরাবৃত্তি। চরম সত্য কথা আমরা গত সরকারগুলোর সময়ও দেখেছি, এখনো দেখছি। কিন্তু বিশেষ যে পার্থক্যটি তা হচ্ছে, তখন সরকারি দলের খুব প্রভাবশালী ব্যক্তিরা যখন ইন্ধন দিত, তারা নির্দেশ দিত, তখন এই ঘটনাগুলো ঘটতো। কিন্তু এখন কি হচ্ছে? এখন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যে কারোর বিরুদ্ধে যখন যে কোনো ধরনের অভিযোগ তোলা হচ্ছে, তখনই তার বিরুদ্ধে খড়গ নেমে আসছে। সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় যে মামলাটি দেখানো হয়েছে, সেই মামলা করেছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক। রাত 2টার সময়, শনিবার রাত 2টার সময় মামলাটি করা হয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল, রাত 1টার সময় মামলা করা হয়। দুপুর 12টার সময়, 12:30টার সময় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল 28 আগস্ট মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে। মানে এই যে দীর্ঘ সময়টি, খুব বোঝা যায় সহজে যে কোন প্রক্রিয়ায় মামলা করা হবে, কি ধরনের ধারা দেয়া হবে, কোন ধরনের মামলা দিলে সহজে বের হতে পারবে না। নানান ধরনের হিসাব নিকাশ সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে একেবারে পুলিশ প্রশাসনের নিচের স্তর পর্যন্ত নানান ধরনের আলাপ আলোচনা চলে, তারপরে এগুলো করা হয়। পুলিশ সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন যে চেয়েছে, তার বিবরণীতে বা সেই বক্তব্যে কি উল্লেখ করা হয়েছে যে আনিস আলমগীর 1 মাস আগে একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেন, আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, মন্তব্য করেন। খেয়াল করুন। আবার ওই মামলায় আরো 4 জন আসামি রয়েছেন, তার মধ্যে অন্যতম অভিনেত্রী মেহর আফরোজ শাওন। তিনি নাকি তার ফেসবুক পেজে লিখেছেন, শেখ হাসিনার যে গহনা উদ্ধার করা হয়েছিল একটি ব্যাংকের লকার থেকে, সেটিকে কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দিয়েছেন। খেয়াল করুন আবারও মন্তব্যগুলো। আবার 4 নম্বর আসামি ইমতিয়াজ তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন, এটাই সায়েন্স,
আচ্ছা, বৈষম্য বিরোধী মানে মামলার বিবরণীতে যেটি বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে, কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশকে অস্থিতিশীল এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? কিছু মন্তব্য করেছে। হ্যাঁ, এই মন্তব্যের কারণে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, আর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছিল। অথচ এই যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনের ধারায় কি বলা আছে, এর আগেও আমার নিজের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছি যে যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে এবং রাষ্ট্রের অবকাঠামো ভয়ঙ্করভাবে হামলার শিকার হয়েছে, এই ধরনের শব্দ লেখা আছে সেখানে, তাদেরকে এই মামলার আসামি করা হয়। সাংবাদিক আনিস আলমগীর রাষ্ট্রের কোন সম্পদকে ধ্বংস করেছেন? আর এই যে মন্তব্য করা, সরকারের সমালোচনা করা, এতেই তিনি সন্ত্রাসী হয়ে যাবেন? ডক্টর ইউনূস সরকার মানে তাদের কোনো সমালোচনা করলেই আমরা ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে উঠছি, আর পালিয়ে যাওয়া সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া রয়েছে। সাংবাদিক আনিস আলমগীর সহ আমরা যে প্রতিনিয়ত 15.5 বছর ধরে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেছি, তখনও তো আমাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, তখনও আমাদের রুটি রুজি নিয়ে খেলা করা হয়েছে, আমাদের পেশাগত জীবনে অনেক ধরনের খেসারত দিতে হয়েছে। তাহলে সেই সরকারের ছত্রছায়া, মানে সেই আওয়ামী লীগের ছত্রছায়া আমরা থাকি কিভাবে? সমস্যাটা কোথায়? সমস্যা কিছুই না, সমস্যাটা হচ্ছে আমাদের সত্য উচ্চারণ। এই যে আসামিরা অন্যান্য আসামির সঙ্গে পরস্পর যোগসাজশে বিভিন্ন সময় তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন প্রকার উস্কানিমূলক পোস্ট এবং বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিপন্ন করা, অন্য ব্যক্তিকে হত্যার প্রচেষ্টা গ্রহণ করা, দেশকে অস্থিতিশীল এবং রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, এগুলো সব মুখস্থ কথা। যখন আমরা আটক হয়েছিলাম, আমি সহ আরো 16-15 জন আটক হয়েছিলাম, ঠিক প্রত্যেকের বিরুদ্ধে এই কথাগুলো দেওয়া হয়েছিল। অথচ আমরা যেখান থেকে আটক হয়েছিলাম সেই সমাবেশটি ছিল একটা উন্মুক্ত স্থানে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, প্রকাশ্য দিবালোকে সেমিনার, শত শত মানুষের সামনে সেখানে ষড়যন্ত্র করছিলাম। কোটা বিরোধী আন্দোলনে তো আমরাও সমর্থন দিয়েছিলাম না? অনেক লোক, লাখো কোটি মানুষ সমর্থন দিয়েছিল, কিন্তু আমরা যারা সমর্থন দিয়েছিলাম তারা আবার 5 আগস্টের পরে এই সরকারের সমালোচনা করছি, ডক্টর ইউনূস সরকারের। কেন করছি? আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেই তো কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছিলেন। তার অসংখ্য অসংখ্য উদাহরণ রয়েছে, প্রমাণ রয়েছে। এখন আবার এই সরকারের সমর্থন করছি কেন? সমালোচনা করছি। সমালোচনা করাই সাংবাদিকের কাজ, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াই সাংবাদিকের কাজ। আমরা রয়ের এজেন্ট, আমরা অমুকের এজেন্ট, তমুকের এজেন্ট, এক এক সরকার এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে। আবারও সে পুরনো কথাটি বলি, আমরা যদি টাকার কাছে বিক্রি হয়েই থাকি তাহলে তো সরকারের কাছে বিক্রি হবে, চলমান সরকারের কাছে। সেখান থেকে তো হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগ করা অনেক বেশি সহজ এবং পরিমাণে অনেক বেশি পাওয়া যায়। বিরোধী দল আর ক টাকা দেয়? আমরা এই সরকারের সমালোচনা করছি এই কারণেই। ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন যে 24 5 আগস্টের আন্দোলন বা অভ্যুত্থান, তার পিছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল। আমরাও সেই ম্যাটিকুলাস ডিজাইনটা খুঁজে দেখার চেষ্টা করছি এবং সেইগুলো নিয়েই প্রশ্ন উঠছে নির্বাচন নিয়ে। নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক হবে, এগুলো বলা সাংবাদিকদের জন্য অপরাধ। এবং আগের সরকারের সময় যা চলেছে এখনো তাই চলছে। মামলা কেউ করতে গেলেই মামলা রুজু হয় কিনা
সে প্রশ্ন তো অনেক পুরানো। তদন্ত ছাড়াই মামলা হয় কিভাবে, তদন্ত ছাড়াই আটক হয় কিভাবে, অথচ এখানে আমাদেরকে কি করা হচ্ছে, আগে আটক করা হচ্ছে, তারপরে মামলা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ তো একটা দলীয় সরকার ছিল, এই সরকার তো নির্দলীয় সরকার। আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল, স্বৈরাচার ছিল, তাই তো দাবি করা হচ্ছে। তো আওয়ামী লীগ ক্ষমতাকে কাজে লাগিয়ে, ক্ষমতার অপব্যবহার করে স্বৈরতান্ত্রিক পথে ফ্যাসিবাদী আচরণ করছিল। এই সরকার কি তাহলে একই কাজ করছে? যদি তাই হয়ে থাকে, আওয়ামী লীগের পতনের বিষয়টি নিশ্চয়ই তাদের মনে আছে। সবকিছু ভুলে গেলে তো চলবে না। আল্লাহ হাফিজ।